স্মার্টফোনের স্ক্রিনে একটা ক্লিক আর তাতেই হাজার হাজার টাকা জেতার হাতছানি। প্রায়ই খেলাধুলাকে আরও জমিয়ে তোলার একটা মজার উপায় হিসাবে এটাকে আমাদের সামনে তুলে ধরা হয়। কিন্তু এই যে আপাত নিরীহ একটা বিনোদন, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা নীরব সংকট। চলুন আজ আমরা এর পেছনের আসল গল্পটা জানার চেষ্টা করি। হ্যাঁ, বাইরে থেকে দেখতে এটাকে খুবই সহজলভ্য আর সামাজিক একটা খেলা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটা খুব দ্রুত বাড়তে থাকা একটা জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর এর পরিণতিতে অনেকেই আসক্তি, আর্থিক সর্বনাশ, এমনকি মারাত্মক মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে নিরীহ দেখতেই খেলাটা কিভাবে একটা ভয়ঙ্কর মানসিক ফাঁদে পরিণত হয়। এর মূল কারণটা কিন্তু লুকিয়ে আছে বেটিং অ্যাপগুলোর ডিজাইনে। এগুলো ইচ্ছে করেই এমনভাবে বানানো হয় যাতে ব্যবহারকারী আসক্ত হয়ে পড়ে। ডাক্তারি ভাষায় এটাকে বলে গ্যাম্বলিং ডিসঅর্ডার, মানে এক ধরনের আচরণগত আসক্তি। এই অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয় যা আমাদের মস্তিষ্কে এক ধরনের উত্তেজনা বা ডোপামিন রাশ তৈরি করে। বারবার ফ্রি বেট বা বোনাসের মতো লোভ দেখিয়ে ব্যবহারকারীকে অ্যাপে ফিরে আসতে বাধ্য করা হয়। ব্যাপারটা অনেকটা মাদকের মতোই কাজ করে। এই আসক্তির একটা প্রধান লক্ষণ হল লোকসান তাড়া করা বা চেজিং লসেস। ব্যাপারটা কি হয় জানেন? যখন কেউ একবার টাকা হারে, তখন সেই হেরে যাওয়া টাকাটা ফেরত পাওয়ার জন্য আরও বড় বাজি ধরার একটা তীব্র ইচ্ছা বা তাগিদ কাজ করে। আর এর ফল কি হয়? প্রায় সবসময় আরও বড় ধরনের লোকসান। আর এই যে একটা চক্র তৈরি হলো, এর ধাক্কাটা সরাসরি এসে পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর। ঋণের বোঝা আর সবকিছু লুকিয়ে রাখার চাপে জন্মায় তীব্র উদ্বেগ। লজ্জার অপরাধবোধ থেকে আসে গভীর বিষণ্ণতা। আর আর্থিক ক্ষতির চিন্তা বা পরের বাজিটা নিয়ে ভাবতে ভাবতে রাতের ঘুম উড়ে যায়। একসময় এমন হয় যে জুয়া ছাড়া আর কিছুই মাথায় আসে না। আকাশ নীলা যেমনটা বলছিল মানসিক ফাঁদের কথা, ঠিক এর পরের ধাপটাই কিন্তু আর্থিক সর্বনাশ। আর এই পতনের চক্রটা এত দ্রুত নিচের দিকে নামতে থাকে যে এর পরিণতি হয় ভয়াবহ। দেখুন, শুরুটা হয়তো হয় খুবই ছোট, ১০০ বা ২০০ টাকার একটা নিরীহ বাজি দিয়ে, কিন্তু খুব তাড়াতাড়ি একই রোমাঞ্চ আর উত্তেজনা পাওয়ার জন্য বাজিটা হাজার বা লক্ষ টাকায় পৌঁছে যায়। এক পর্যায়ে গিয়ে ক্রেডিট কার্ডের লিমিট শেষ হয়ে যায়, চড়া সুদের লোন নেওয়া হয়, এমনকি কাছের বন্ধু বা পরিবারের কাছ থেকেও ধার করা শুরু হয়ে যায়। আর এই শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়? একেবারে দেউলিয়া হয়ে যাওয়া। কষ্ট করে জমানো সারা জীবনের সঞ্চয়, বাড়ি, গাড়ি সবকিছু হারিয়ে একজন মানুষ শুধু ঋণের বোঝায় ডুবে যায়। তো যখন একজন মানুষ মানসিকভাবে আর আর্থিকভাবে এভাবে ভেঙে পড়ে, তখন তার প্রভাবটা কিন্তু শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা তার সামাজিক জীবনেও ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, আসক্তি সবসময় গোপনীয়তার ওপর ভর করে বেঁচে থাকে, আর এই গোপনীয়তাই ধীরে ধীরে সব সম্পর্ককে শেষ করে দেয়। একটু খেয়াল করে দেখুন সম্পর্কগুলো কিভাবে বদলে যায়। আসক্তির আগে যেখানে বিশ্বাস আর সততা ছিল, পরে সেখানে জায়গা করে নেয় মিথ্যা আর গোপনীয়তা। আপনজনের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, আর সমর্থনের বদলে জন্মায় বিশ্বাসঘাতকতার মতো একটা অনুভূতি। টাকা কোথায় যাচ্ছে বা সময় কিভাবে কাটছে, এই সব কিছু নিয়েই তখন মিথ্যা বলতে হয়। আর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আসক্তির খরচ মেটানোর জন্য একজন তার নিজের পরিবার বা কর্মক্ষেত্র থেকেই চুরি করতে বাধ্য হয়। এই ধরনের বিশ্বাসভঙ্গ সম্পর্কগুলোকে এমনভাবে নষ্ট করে দেয় যা হয়তো আর কখনোই মেরামত করা সম্ভব হয় না। শেষ পর্যন্ত কি হয়? মানুষটা নিজেকে সবার থেকে গুটিয়ে নেয়। বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানোর বদলে ওই বেটিং অ্যাপটাই যেন তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। আর এই একাকিত্ব তার ভেতরের বিষণ্ণতা আর উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়, যা একটা মারাত্মক চক্র তৈরি করে। এত সব শোনার পর মনে হতেই পারে যে এই অন্ধকার থেকে হয়তো বেরোনোর কোনো পথ নেই। কিন্তু ব্যাপারটা তা নয়। এই চক্র থেকে বেরিয়ে আসা কঠিন, তবে অসম্ভব নয়। এর জন্য শুধু দরকার কিছু দ্রুত আর সঠিক পদক্ষেপ। চলুন দেখে নেওয়া যাক কী করা উচিত আর কি একেবারেই করা উচিত নয়। সবার আগে, এটাকে টাকা কামানোর কোনো সহজ রাস্তা ভাবা যাবে না। এটা একটা মস্ত বড় ভুল। দ্বিতীয়ত, একবার লোকসান হলে সেটা ফিরে পাওয়ার জন্য আবার বাজি ধরা যাবে না। জুয়ার জন্য ঋণ করার মানে হলো আরও গভীর খাদে ঝাঁপ দেওয়া। আর সবচেয়ে জরুরি বিষয় হলো লজ্জা বা ভয়ে সমস্যাটা লুকিয়ে রাখবেন না, কারণ এই গোপনীয়তাই আসক্তিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। তাহলে মুক্তির পথটা কি? প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল এটা স্বীকার করা যে হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। এরপর বিশ্বস্ত কোনো বন্ধু বা পরিবারের সদস্যের কাছে সাহায্য চাওয়া। মনে রাখতে হবে, জুয়ার আসক্তি একটা মানসিক রোগ, আর এর জন্য পেশাদার কাউন্সেলিং বা থেরাপি কিন্তু খুবই কার্যকর। সেই সাথে ফোন থেকে সব বেটিং অ্যাপ ডিলিট করে দেওয়া এবং নিজেকে নতুন কোনো ভালো কাজে ব্যস্ত রাখাও খুব জরুরি।
দেখুন, সবকিছুর শেষে একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখা দরকার, সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটা নিজের শক্তি আর আত্মনিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ। এটা একটা চিকিৎসাযোগ্য অসুস্থতা, কোনো ব্যক্তিগত বা নৈতিক ব্যর্থতা নয়। তাহলে আমাদের সবার কাছেই প্রশ্নটা থাকল, সাহায্য চাওয়াকে কি আমরা দুর্বলতার লক্ষণ হিসেবে দেখব, নাকি নিজের জীবনকে আবার নিয়ন্ত্রণে আনার প্রথম এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করব? উত্তরটা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে।